This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH এবার দিনের সেরা 10টা ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরব। প্রথম ব্রেকিং আসছে লন্ডন থেকে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাইবার হানা। বার্লিন বিমানবন্দরেও একই কাণ্ড। এমনকি বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরেও সাইবার হানা। বিমান পরিষেবা ব্যাহত, সমস্যায় যাত্রীরা। এবার 2 নম্বর ব্রেকিং, আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে বোমাতঙ্ক। খালি করা হয় ডাবলিন বিমানবন্দরের 2 নম্বর টার্মিনাল। টার্মিনালের বাইরে যাত্রীদের লম্বা লাইন নজরে পড়ে। 3 নম্বর ব্রেকিং, খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্য মৃত্যু। আম্বেদকর হল থেকেও ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। চলতি বছর 6 পড়ুয়ার মৃত্যু হয়েছে খড়গপুর আইআইটিতে। ব্রেকিং নাম্বার 4, H1B ভিসা আরো দাবি করল আমেরিকা। H1B ভিসা পেতে দিতে হবে $1,00,000 মার্কিন। অর্থাৎ ভিসার জন্য ভারতীয় মুদ্রায় এবার থেকে 88 লক্ষ টাকা দিতে হবে। দেখে নেব পরের ব্রেকিং, নাবালিকাকে আবারও কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার করা হলো প্রেমিককে। নদিয়ার বীরনগরে নাবালিকাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন বলে মনে করছে পুলিশ। 6 নম্বর ব্রেকিং এর দিকে নজর রাখবো। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নথি চাইলেও দেননি মন্ত্রী, আদালতে দাবি ইডির। মঙ্গলবার দুপুর 2টায় রায় দেবে আদালত। এবার সময় 7 নম্বর ব্রেকিং এ। আইন বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। উপাচার্যর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভরত পড়ুয়ারা। ভর্তিতে কারচুপির অভিযোগ পড়ুয়াদের। আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সামনেই চলে বিক্ষোভ স্লোগান। নজর 8 নম্বর ব্রেকিং এ। মালদায় ভুতনিতে সরকারি ত্রাণের ট্রিপল বিক্রি। সেটা বিক্রি করছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। ট্রিপল না বেচলে খাবো কি, নির্দ্বিধায় বলছেন পঞ্চায়েত সদস্যার স্বামী। সময় 9 নম্বর ব্রেকিং এর। বাংলার পড়শি রাজ্যের আইসিস জঙ্গি ট্রেনিং ক্যাম্প। রাঁচির ডেরায় আইএস এর অনলাইন রিক্রুটমেন্ট। সূত্রের খবর, ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। এমনকি আইএস টার্গেট লিস্টে শীর্ষ বিজেপি ও আরএসএস নেতারা। এবার টপ 10 ব্রেকিং এর শেষ ব্রেকিং, দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক। ডিপিএস দ্বারকা সহ বেশ কয়েকটি স্কুলে হুমকি ফোন। পড়ুয়া স্কুলের কর্মীদের নিরাপদ স্থানে সরানো হয়, চলে তল্লাশিও। ভিখারি কে? কাদের আমরা ভিখারি বলি? মানে সমাজ ভিখারি কাদের বলে? যারা ভিক্ষাজীবী, ভিক্ষেই যাদের জীবিকা, যাদের জীবন চলে শুধুই হাত পেতে, অন্যের অনুগ্রহে, অন্যের দাক্ষিণ্যে। কিন্তু যদি কেউ ভিখিরির কাছে কাটমানি চায় তাহলে কি হবে বলুন তো? কেউ যদি ভিখিরির কাছে বা ভিখারির কাছে কাটমানি চায়, তার যত সম্পত্তি থাক না কেন তাকে আরও বড় ভিখারি বলতে হবে। সে হচ্ছে ভিখারির ভিখারি। তৃণমূলের নেতাদের কেউ কেউ, সবাই নয়। এত দুর্দিন এলো যে ভিক্ষুকের কাছ থেকেও হাত পেতে টাকা নিতে হচ্ছে। নদিয়ার কালীগঞ্জে এক শাসক নেতা ঠিক সেটাই করেছেন। ভিখারির কাছ থেকে 7,000 টাকা তিনি নিয়ে বসে আছেন, আরও চেয়েছিলেন। বুঝুন তাহলে এই নেতা কত বড় ভিখারি। চারপাশে দারিদ্র্য লেপ্টে আছে। চেয়ে চিনতে কুড়িয়ে বাড়িয়ে যে সংসার চলে
চন্দনা সর্দারের ঘরের পরতে পরতে তার ছাপ। জড়ো করে রাখা কাঠ কুটো, ক্ষুধা নিবৃত্তির আগুন জ্বলে ওই কাঠে। মাটির উনুনে ফোটে ভিক্ষান্ন। তার কাছে কেউ কাটমানি চাইতে পারে? পারে পারে, শাসকই পারে। জানতে পারো না? ওই টাকা চাইছিলাম। কিসের টাকা? ঘরের টাকা। কত টাকা? ওই আমার কাছে 60,000 দিয়েছে, আবার বাচ্চা 20,000 দিতে হবে। আপনি কি দিয়েছেন? না। কত টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে? কি জানে কত? 60,000। আপনার অ্যাকাউন্টে 60,000 ঢুকেছে? আবাসের 60,000 ঢুকেছে। অভিযোগ অনুযায়ী 7,000 টাকা জোর জবরদস্তি করে নিয়েছে প্রধানের স্বামী। দাবি অনুযায়ী আরও যদি 20,000 টাকা দিতে হয়, চন্দনা আবাসের ইট গাঁথবেন কি করে? একজন ভিখারির কাছ থেকে কাটমানি আর তোলাবাজি হাত পেতে নিচ্ছেন দলীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। মানে এর চেয়ে বাজে কথা কোনো কিছু হতে পারে না। অভিযোগটা আমার নামে এসছে, এটা আমি এখন শুনতে পারলাম। গোলামে নাকি একটা কমপ্লেন জমা পড়েছে। কথা হয়েছে এই বিষয়টা একবার সম্পূর্ণ ভিত্তিহীন। হঠাৎ তৃণমূল দলটা নিচ থেকে ওপর পর্যন্ত তোলাবাজিতে ভরে গিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের ওপরের নেতাদের টাকা না দিলে পঞ্চায়েতের প্রধান হওয়া যাবে না, মেম্বার হওয়া যাবে না। তাই ওপরে কাটমানি পাঠানোর জন্য নিচের দিকের নেতারা তারা তোলাবাজি শুরু করেছে। যে একজন ভিখারির কাছ থেকেও হাত পেতে নিতে তার বিন্দু মাত্র লজ্জা হচ্ছে না। গরিব মানুষ, ওরা ভিক্ষা করে খায়, ওদের কাছে টাকা চাওয়া মানে একটা পাপ করার বিষয়। ওরকম জায়গা থেকে আমরা দূরে আছি, কারণ ওরা এগুলো একটা সাজানো একটা পরিকল্পনা, একটা মিথ্যা একটা গল্প, এই বিষয়ে কোনো আমার ধারণা নেই। যার সাদামাটা আটপৌরে জীবন, তিনি তৃণমূল নেতার নামে পরিকল্পিত মিথ্যে বলবেন, বিডিওর কাছে নালিশও করে আসবেন। ওই মহিলা 2টো ইনস্টলমেন্ট পেয়েছেন এবং বাড়ি কমপ্লিট করেছেন। কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং এই যে কমপ্লেন দিয়েছে, এটাতে আমি আপনাদের এটা শিওর করতে পারি যে টোটাল একটা ইন্সপেকশন করব আমরা, এবং যদি দোষী হয় তাহলে কিন্তু সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। চন্দনা সর্দারের ঘাড়ে কটা মাথা বলুন তো? তৃণমূলের আরও তো নেতা আছে। কেন, কোন স্বার্থে শুধু সমর দাসের নাম করেই অভিযোগ করবেন? তিনি কি এত বড়, এত প্রভাবশালী হয়ে উঠেছেন বিরোধীরা তাকে টার্গেট করছে? চন্দনা সর্দারকে রাজনীতির তাস করা হয়েছে। সমর দাস এক গলা জলে দাঁড়িয়ে অভিযোগ অস্বীকার করলেও কেউ বিশ্বাস করবে? তৃণমূল কংগ্রেসের অবস্থা ভিক্ষুকদের থেকেও খারাপ। বাংলার অবস্থা আমাদের ভিক্ষুকদের জন্য উপযুক্ত নয়। এখানে মানুষকে ভিক্ষাও দেওয়া যাবে না। এরপর কদিন পর দেখবেন তৃণমূল কংগ্রেস এলাকায় যারা বসে বাটি নিয়ে ভিক্ষা করে তাদের কাছ থেকেও তাদের ওই ছোট্ট চিল্লার বারে ছোট্ট খুচরোর যে বাটি, সেই বাটি থেকেও হচ্ছে কমিশন কাটমানি খাবে। তো আমার কাছে এরকম কোনো অভিযোগ আসেনি। তো বিডিও সাহেবের কাছে করেছে বললেন, আমি অবশ্যই খোঁজ নেব এই ব্যাপারে এবং বিডিও সাহেবকে অনুরোধ করব যে তিনি যাতে নিরপেক্ষভাবে ব্যাপারটা মানে যাচাই করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেন। দলের কে কি করে বেড়াচ্ছে, কোথায় কাটমানি খাচ্ছে, বিধায়কের পক্ষে কি আর সে খোঁজ রাখা সম্ভব? কিন্তু দলের সুপ্রিমো জানেন তার নেতাকর্মীরা কাটমানি খেয়ে বেড়ান। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন, তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। সর্বোচ্চ নেত্রীর কথা মতো তার দলের চুনোপুটি এই নেতা কি চন্দনা দাসের কাছে গিয়ে ক্ষমা চাইবেন, ফিরিয়ে দেবেন কাটমানির টাকা? बेची खा लड़का पूरा। हाँ तो बेच लेते हैं। हाँ बेच लेते तो बेचो तो नहीं बेचो तो खाबो कहाँ से? এক্ষুনি যে লোকটাকে দেখালাম আপনাদের, অবলীলায় সেই লোকটা বলছে ত্রিপল বেচবেই, নইলে খাবে কি? সেই ত্রিপল, যে ত্রিপল তার সম্পত্তি নয়, যেটা সরকার দিচ্ছে। ভুলেও ভাববেন না তিনি নিজের কোনো জিনিস বেচার কথা বলছেন। এই ত্রিপল ত্রাণের ত্রিপল, সরকারের সম্পত্তি। এটা মালদার ভূতনির ঘটনা, যেখানে 1.5 মাস 2 মাস হলো মানুষ জলে ভাসছে। এই কাল একটা শিশু মারা গেছে, সেটাই সেই ত্রিপল নিজেদের বলে বেচে দিচ্ছে। মালদার ভূতনিতে এই কীর্তিমানের পরিচয়টা এবার আপনাদের জানাই। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মুন্নি মহালদার, তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা পুরাণ মহালদার। ভালোই ব্যবসা ফেদে বসেছে এই লোকটা। ত্রাণের সরকারি ত্রিপল
300 থেকে 700 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। তিনিই করছেন। শুনুন ভালো করে কি অনায়াসে তিনি দুর্নীতিকে সহজ সরল রুটিন বিষয় বানিয়ে ফেলেছেন। বেচলে তো বেচলে তো বেচবো তো না বেচো তো খাবো কাঁচা মা আমাকে তো কত টাকা में দেখাই 300 কত টাকা 300 हमरा को दिए दिबे झूठ है तू 300 में बेच आई थी हां 300 के बंदर गाड़ी तो मत बोलिए 300 টাকা लेबे तो 300 টাকা লাগতো। এই হলো বাস্তব ছবি। ত্রিপল বিক্রির রেট বেঁধে ফেলা হয়েছে। সরকারি ত্রিপল বন্যা দুর্গতরা তো পাচ্ছেই না, বিক্রি হয়ে যাচ্ছে তার আগেই, আর সেটা বুক ফুলিয়ে গলাবাজি আবার বলছে লোকটা। আমাদের জন্য কোনো কিছুই আসেনি। আমরা যে অবস্থাতে আছি আমরা তো কিছু যোগাযোগও করতে পারিনি, কিছু জানতেও পারিনি কি আসছে না আসছে, টাকা না পয়সা না ধন না রত্ন। কারো কাছে গিয়ে আমরা ভিক্ষা চাইবো নেই, সেটাও তো যোগাযোগের নাই আমাদের। কি চলারই তো অবস্থা আমাদের শেষ আছে। এখানে যে আমরা আছি, এখানে দেখেন আমরা কিভাবে আছি অবস্থাটা, আপনারাই দেখেন। এটাই হচ্ছে ভূতনির বাস্তব ছবি। জল যন্ত্রণায় জেরবার মানুষ। কালকে একটা গোটা এপিসোড আমরা ভূতনির জন্য ডেডিকেট করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, মনে করে দেখুন যারা ঠোঁটকাটা নিয়মিত দেখেন। সেখানে খাওয়ার জল নেই, ত্রাণ তো পাচ্ছেই না, যে ত্রাণ পাবে সেই ত্রাণ চলে যাচ্ছে নেতার পকেটে। কিছুই পাই না আমরা, আমাদের পার জমিতে ছিল সেটাও চলে গেল, আমরা কিছুই পাইনি। মানে ত্রাণের টাকাও খেয়ে নিচ্ছে। হ্যাঁ, সব কিছু খেয়ে নিচ্ছে, আমাদের কাছে কিছুই নাই, কোনো সাহায্য নাই, কোনো সাহায্য নাই, কোনো সাহায্য নাই, এই অবস্থায় কোনো কিছু পাওয়া যায় না। অনেক জায়গাতে অনেক কিছু পাচ্ছে, আমরা তো কিছুই পাই না। কোনো খাবার টাবার না, কোনো কিছু না, ওষুধ খাবার কোনো কিছু না। নৌকা দিয়েছে, নৌকা মৌকা কিছুই দেয়নি। তা আমরা তো কিছুই তো বুঝতে পারছি না যাচ্ছে কারা লুট করছে, যাদের আনছে তারাই লুট করছে না কে করছে কে জানো, আমরা তো দেখতেই পাচ্ছি না। একদিন দুদিন নয়, টানা 2 মাস প্রায় সময় ধরে এরা কিন্তু জলবন্দী। অথচ একের পর এক বাঁধ ভেঙে যাচ্ছে এবং কোনো রকম কোনো হেলদোল নেই। জেলা প্রশাসনই হোক বা সেচ দপ্তর বা জনপ্রতিনিধিদেরও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এই মানুষগুলোকে কিভাবে বাঁচাবে। যিনি রিপোর্টিং করছিলেন তিনি আমাদের মালদা জেলার রিপোর্টার, সিনিয়র রিপোর্টার শুভতোষ। শুভতোষ কালকে ভূতনির জল যন্ত্রণার কবজায় থাকা এই মানুষগুলোর সঙ্গে কথা বলে যে বক্তব্যগুলো পাঠিয়েছিল সেগুলো আপনাদের আমরা বারংবার দেখিয়েছি। দেখুন ওখানকার গরিব গুরব মানুষ তারা বলছেন যে আমরা ত্রাণ পাচ্ছি না। এই যে লোকটাকে দেখালাম একটু আগে, পঞ্চায়েত সদস্যর স্বামী, সে নিজের বুক ফুলিয়ে নিজের মুখে বলছে বেচবো না তো খাবো কি, সরকারি যে ত্রিপল সেগুলো সে বিক্রি করে দিচ্ছে। ওর মতো আরও নেতা আছে। সুতরাং কাল শুভতোষ যা যা রিপোর্টিং করেছিল সেগুলো যে ঠিক তার যথার্থ প্রমাণ করছে, এটা তার যে যথার্থ সেটাই কিন্তু প্রমাণ করছে এই বাইটগুলো। মানুষ কিন্তু বলছেন যে আমরা ত্রাণ পাচ্ছি না। আমরাও দেখাচ্ছি যে সাধারণ মানুষ সেখানে কি বলছেন আর নেতারা সেখানে কি বলছেন, মানে শাসক দলের নেতারা। ত্রিপল বিক্রি হয়ে যাচ্ছে, এবার শুনুন বিরোধীরা কি বলছেন। ত্রিপাল বলুন, গোখাদ্য বলুন, চিড়াগুড় বলুন, মেডিসিন থেকে শুরু করে খিচুড়ি খাওয়ানোর টাকা পুরোটাই বিক্রি হচ্ছে অন্য জায়গায়। ভূতনির দুঃখ দুর্দশার কথা ওরা ভাবে না, নিজের টাকা কামাই কি করে হবে। সেচ দপ্তর, কিছু ঠিকাদার, কিছু পুরো তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা জড়িয়ে আছে। 5 বছরে 500 কোটি টাকা খরচ হয়েছে, প্রশাসন বলছে ভূতনির জন্য। কোথায় গেল টাকাটা? স্থানীয় বিজেপি নেতৃত্বের এইসব অভিযোগ অবশ্য কানে তুলছে না তৃণমূল। তাদের কাছে যথারীতি যুক্তি সাজানোই আছে। দুর্নীতির অভিযোগের জবাব দেওয়াটা বোধহয় তাদের কাছে সময় নষ্ট, বরং আঙুল তুলতে তারা দুপা এগিয়ে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে চেষ্টা করছে মানুষকে রিলিফ দেওয়ার। সেখানকার বিডিওকে নিশ্চয়ই বিডিও চেষ্টা করছেন বা লোকাল পঞ্চায়েত চেষ্টা করছেন। আমরা তো ওই জন্যই স্থায়ী বাঁধের নির্মাণের কথা বলছি। কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে, আমাদের তো নমামি গঙ্গা প্রকল্পে কোনো টাকা দেওয়া হচ্ছে না, যাতে স্থায়ী বাঁধ নির্মাণ করে আমাদের ভূতনি সহ রতুয়ার বিস্তীর্ণ এলাকা সহ মানুষকে আমরা রিলিফ দিতে পারবো। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, প্রচুর টাকা দিচ্ছে, লুট করছে এই সরকার। প্রত্যেক জায়গায় দুর্নীতিগ্রস্ত সরকার লুট করছে। ভূতনিকে কামাইয়ের করিডোর বানিয়েছে ইনকামের। ত্রাণ চুরি নিয়ে এই আক্রমণ, পাল্টা আক্রমণ, এগুলো শুনতে শুনতে মনে পড়ে গেল আর একটা ঘটনা। এটাও রিলেটেড কিন্তু। গত বছরের ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানকে মনে আছে তো? তার প্রাসাদের মতো বাড়ির ঠিক পাশে একটা গ্যারাজ ছিল। সেই গ্যারাজেও কিন্তু পাওয়া গিয়েছিল সরকারি ছাপ দেওয়া ত্রিপল। একটা নয়, দুটো নয়, প্রচুর ত্রিপল পাওয়া গিয়েছিল।
পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের স্টিকার বসানো ছিল তাতে। ত্রিপলগুলি দুর্গত মানুষের জন্যই ছিল, কিন্তু শেষ পর্যন্ত কার কাছে পৌঁছেছিল? শাসক শিবিরের বাহুবলী নেতার কাছে। তার মানে ত্রিপল পেতে হলে এদের দাক্ষিণ্যই পেতে হবে মানুষকে, তবেই পাওয়া যাবে। ফলে বুঝতেই পারছেন এটাই হলো বাস্তব। আগেও হয়েছে, এখনও হচ্ছে, সেটা সন্দেশখালী হোক বা ভূতনি বা অন্য কোনো জায়গা, নামটাই শুধু আলাদা। অভিযোগ, বন্যায় ডুবে থাকা এলাকায় ত্রাণের দেখা নেই। ত্রিপল না বেচলে খাওয়া জুটছে না শাসক নেতাদের, এবং এমনই তাদের দাবি। সেই শাসক নেতা প্রকাশ্যেই সেটা বলছেন। এত হিম্মত! ত্রাণের এক একটি ত্রিপল 300 টাকায় বিক্রি, মানে বুঝতে পারছেন পকেটে কত টাকা করি এদের ঢুকছে। অথচ যাদের মাথা গুঁজতে এগুলো দরকার, তারা এক বুক জলে দাঁড়িয়ে সাপ খোপের সঙ্গে রোজ লড়াই করে চলেছে। কি করে আর একটা দিন বাঁচা যায় সেই চেষ্টা চালাচ্ছেন তারা। আর এদিকে নেতারা ব্যস্ত তরজায়। সেটা যেমন স্থানীয় স্তরে সত্যি, ঠিক ওপরের দিকেও একই। দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ জমছে। জমুক, স্থানীয় রাজনীতি করতে পারলেই যেন কাজ শেষ। এগুলো সব একদম স্থানীয় বিষয়। একটা মানে কোনো পরিস্থিতি একটা হলে তখন কিছু অভিযোগ কিছু সময়ের জন্য হয়তো ওঠে, তারপর দেখা যায় সেগুলোর অধিকাংশের কোনো সারবত্তা নেই। আরে সবার সামনে বলে যে আজকাল প্রত্যেকের ফোনের হাতে ফোনে ক্যামেরা আছে, তাই সবার সামনে মনে হচ্ছে। এটা কোনো কথা হলো? যে জায়গাটা একটা কোনো সমস্যা হয়েছে, আপনি ত্রাণ দিতে শুরু করলে কোনো একদিক থেকে আপনারা একসঙ্গে সকলকে দিতে পারবেন না। ফলে যেদিক থেকেই শুরু করবেন আর এক দিকের মনে হয় যে আমরা কেন পেলাম না। এখন টিএমসি যে দুর্নীতি যা করেছে সবাই বলছে বেশ করেছি, কারণ কেউ কিছু করতে পারছে না, টিকিও ধরতে পারছে না। দেখা যাক, ইডি লেগেছে, কিছু তো রাস্তা বেরোবে এবং মানুষের যে হতাশা সেটা কাটবে। আশা রাখি নেক্সট দিনে সুবিচার পাবো। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। অঙ্কে এমএসসি আমাদের রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এখন কি তিনি অঙ্কই ভুল করছেন, ভুল অঙ্ক করছেন? নিজে মাস্টার্স করেছেন অঙ্ক নিয়ে, বিশ্বভারতী থেকে অঙ্কে স্নাতকোত্তর চন্দ্রনাথ সিনহা, কিন্তু নিজের সম্পদের হিসেব মেলাতে গিয়ে এখন তিনি গুবলেট করে ফেলছেন, হিমশিম খাচ্ছেন, গোঁজামিল দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। অভিযোগ এমনটাই, কিন্তু ইডির আধিকারিকরা সেই সব গোঁজামিল ঠিক ধরে ফেলছেন। যত অঙ্ক মেলাতে চাইছেন চন্দ্রনাথ, কোথায় আসল গণ্ডগোল ইডি ঠিক ধরে ফেলছে। চন্দ্রনাথ সিনহার অঙ্কের ভুল ধরেই মন্ত্রীমশাইকে 7 দিনের জন্য নিজেদের হেফাজতে চাইছে ইডি, মানে ইডি কাস্টাডিতে পেতে চাইছে তাকে। ঠিক 2 দিন বাদে মঙ্গলবারই ঠিক হয়ে যাবে পুজোয় চন্দ্রনাথ বাবু বাইরে ঢাকের বল শুনবেন, নাকি ইডির হেফাজতে থাকবেন, নাকি দ্বিতীয়াতেই ইডির হেফাজতে গিয়ে সম্পত্তির না মেলা অঙ্ক নতুন করে কষতে শুরু করবেন। কাস্টাডি চাইছিলাম ফর কাস্টোডিয়াল, ওইসব নিয়ে কিছু বলতে পারবো না। ডকুমেন্টস আছে, সেটা জজ সাহেবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন জজ সাহেব এটা ঠিক করবেন কি আমরা যে অভিযোগটা নিয়ে এসেছি বা আমরা যে কাস্টাডি চাইছি সেটা দেওয়া উচিত না। আর আমরা 7 দিনের কাস্টাডি চাইছি। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। বিচারক যদি শেষ পর্যন্ত চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে পাঠান, তাহলেও কি আইনের প্রতি তার মানে মন্ত্রীমশাইয়ের এই একই আস্থা থাকবে, একই রকম ভরসা শোনা যাবে? তো 2024-এ বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে অভিযান চালিয়ে নগদ 41 লক্ষ টাকা পেয়েছিল ইডি। অত টাকা ক্যাশ তো বাড়িতে থাকার কথা নয়। আইন বিরুদ্ধ রাখাটা থাকলে কাগজ থাকতে হবে, সেই কাগজও দেখাতে পারেননি তিনি। আদালতে কেন্দ্রীয় এজেন্সির দাবি এই আয়ের উৎস দেখাতে পারেননি মন্ত্রী। 6 আগস্ট চার্জশিট জমা হওয়ার পর একটা আংশিক হিসেব দিয়েছেন তিনি, কিন্তু প্রয়োজনীয় নথি নাকি কিছুতেই দেখাতে পারছেন না চন্দ্রনাথ সিনহা। আয়কর মেটাতে একবার প্রায় 90 লক্ষ টাকা জরিমানাও দিয়েছিলেন চন্দ্রনাথ, কিন্তু এই টাকার উৎসও মন্ত্রী কিছুতেই ইডির কাছে তার ব্যাখ্যা দিতে পারছেন না। সবটাই ইডির দাবি, কিন্তু প্রধান আয়ের উৎস হিসেবে মন্ত্রীমশাই কৃষিকাজের কথা বলেছেন, যে তারা বড় চাষি,
চাষি পরিবার এবং তাদের বাড়িতে চাষবাস আছে, কিন্তু ইডি তাতে হিসেবের গোজামিলি দেখছে এখনো পর্যন্ত। ছোটখাটো অভিযোগ, তৃণমূলের কাছে এখন কোটি, 1000 কোটি, 2000 কোটি এগুলো কোনো অভিযোগ। এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে, এরকম সিংহের কোনো অভাব নাই। দিদির দলের এরকম বহু সিংহ আছে, টাকার যারা পাহাড় বানিয়ে ফেলেছে, মানুষকে শোষণ করে, রাজ্যকে ঠকিয়ে, বেকার যুবকদের ঠকিয়ে, রাহাজানি করে, দুর্নীতি করে, এরকম বহু সিংহ সাপদের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সবাই আশা করছে কারামন্ত্রী কারাগারে যাবেন এবং তার সঙ্গে ধীরে ধীরে আরো অনেকেই যাবেন। ইডি নড়ে চড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে। এবার তো শেষ হোক, কিন্তু আর এই 5-10% এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে? আর 5-10% এজেন্ট দিয়ে কতদিন কাজ চলবে প্রশ্ন তুলছেন শ্রমিক ভট্টাচার্য। অনেকেই বলেন যে চন্দ্রনাথ সিনহাকে নিয়ে এত টানাটানি হচ্ছে ঠিকই, কিন্তু তার কোনো পলিটিক্যাল ওয়েটেজ নেই, বীরভূম জেলাতেও বিশেষ নেই। চন্দ্রনাথ কত পার্সেন্টেজের এজেন্ট সেটা দেখার জন্য ইডি আছে, আদালত আছে, বিচারক আছেন। আজ চন্দ্রনাথের আইনজীবীকে বিচারকের অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়। বিকে কনস্ট্রাকশনের সঙ্গে মন্ত্রী কিভাবে যুক্ত, আজ সেই প্রশ্ন তোলেন খোদ বিচারক। চন্দ্রনাথ সিনহার স্ত্রীর নামে এই সংস্থা, ইডি দাবি করছে নিয়ন্ত্রণ ছিল, মানে এই সংস্থার বিকে কনস্ট্রাকশন যাকে বলা হচ্ছে, সেই সংস্থার নিয়ন্ত্রণ বা চাবিকাঠি ছিল মন্ত্রীর হাতেই। এই নির্মাণ সংস্থার মাধ্যমেও অবৈধ লেনদেন হয়েছে বলেই সন্দেহ করেছেন ইডি আধিকারিকরা। চন্দ্রনাথ বাবু স্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি এই ব্যবসার কিছুই জানতেন না। তাহলে জানেটাকে? মন্ত্রীর আইনজীবীকে এই প্রশ্নের মুখে পড়তে হয় আদালতে। ইডির ধারণা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি জড়িত ছিলেন চন্দ্রনাথ, সরাসরি। টাকার অঙ্ক 12 কোটিরও বেশি। এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনহার মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। প্রত্যেকটা জেলায় এরকম চন্দ্রনাথ সিং এর ছোটখাটো বাহিনী আছে, সব দিদির বাহিনী। দিদি এই বাহিনী তৈরি করেছে। এই লোক যারা রয়েছে তারা বরাবরই দুর্নীতি করে এসছে প্রথম থেকে, এবং সেগুলো প্রমাণিত হয়েছে। এবং যতই উনি আদালতের ওপর, কোর্টের ওপর ভরসা আছে, সম্মান আছে, সব বলুক, এই ধরনের লোকেদেরকে জেলে যেতে হবেই। শাসক দল তৃণমূল অবশ্য ইডির এই তৎপরতায়, চন্দ্রনাথকে নিয়ে এখন যে তৎপরতা ইডি দেখাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাতেও সেই এজেন্সি রাজনীতির গন্ধই পাচ্ছে। এটাও তো প্রশ্ন, এটা তো সবারই প্রশ্ন, যে দীর্ঘ শীত ঘুমের পর ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে এমনভাবে তারা একটা পরিস্থিতি তৈরি করিয়ে দেয় যাতে একটা নেতিবাচক বার্তা যেন রটে যায়। চন্দ্রনাথ সিনহা যদি দোষী হন তার শাস্তি হবে, আমাদের কোনো কিছু বলার নেই, কিন্তু ভোটের আগে ইডির সক্রিয়তা, শুধুমাত্র এটা তো বোঝা যাচ্ছে যে চিত্রনাট্য, প্রত্যেকবার একই চিত্রনাট্য লেখেন এরা, দুর্বল চিত্রনাট্যকার। এরা মানে বিভিন্নভাবে মানুষের কাছে বলতে চায় যে তাদের সঙ্গে ষড়যন্ত্র চলছে, এবং তাদেরকে এইভাবে নানা রকমের মিথ্যে কেস দিয়ে তাদেরকে ভেতরে করা হচ্ছে। এটা একটা মানুষের কাছে তারা ন্যারেটিভ সেট করে। যে ইডি গত 5 বছরে 5892টা কেস বিরোধী দলের নেতা নেত্রীদের উপর করেছে, তার কনভিকশন রেট কত? কনভিকশন রেট হচ্ছে 0.14%। সেই ইডির উপর কে বিশ্বাস রাখে? সকলে বুঝতে পারছে যে এটা বিজেপি বেসিক্যালি বি টিম হিসাবে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। বাংলার মানুষের জবাব নির্বাচনে দেবে। আবার সেই নদিয়া জেলা, আবার সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, আরও একটা খুন, এবং বয়স অল্প। যে খুন করেছে তারও কাঁচা বয়স, যে খুন হয়েছে তার তো আরও কম বয়স। কৃষ্ণনগরের পর তাহেরপুরের বীরনগর।
নাবালিকাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করা হয়েছে, আর একটা মায়ের কোল খালি হলো। এবার সেই আমার হাতে নাই, আমি তো চাইতে পারি সরকার তো এসব কোনোদিন সরকার মমতাদি দ্বারা উস্কায়, মদ খাও লাইসেন্স দেয়, মদ খাও লাইসেন্স দেয়। এই সেই তরুণ নাবালিকার পরিবার যার বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। দেখে এতটুকু মনে হচ্ছে অনুতপ্ত এরা, কেমন ভাবলেশহীন চেহারা। মুখ যাবে না, ব্লাড যাবে। এসে বললো, ওই যাকে একটু সন্দেহ করতাম বললো, তার কাছে ফোন করলো, বললো আমি খাচ্ছি। এবার ওরা, আমি বললাম জানা খাওয়ার কথা বলেও তো মিথ্যা কথা বলে লুকিয়ে রাখতে পারে। তারপর আমার কথায় ওরা গেল, গিয়ে দেখে ও খাবার থালা নিয়ে খাচ্ছে না কি করছে আমি জানি না। তারপর আর নেই, তারপর ওদের সন্দেহ হলো, কেতন বললো তোর হাতে রক্ত কেন, তারপর হাত বের করে দেখে 4-10টা আঙুলে নাকি এরকম কাটা, তখন ওদের সন্দেহ। তো ছেলেটার মেয়ের ভালো লাগতো, মেয়েটা কিন্তু ওরা একদমই পছন্দ করতো না। অস্বীকার করার কারণেই হয়তো এই কি দেখলেন, কি দেখলেন? গিয়ে দেখি গলা কাটা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। ওই দূর থেকে টর্চ দিয়ে ওই দেখেছি, আমি কাছে যেয়ে দেখতে পারিনি। কটার সময় হয়েছে এটা? এই সময় আপনি দেখলেন কটায়? দেখলাম এই সময় রাত 11:30 কি 12টা। চাইছি এই ছেলেটারে ফাঁসি হোক, এটাই আমার একান্ত, যে ছেলেটারে ফাঁসি হোক। কাউকে ভালো লাগতেই পারে, প্রেমের প্রস্তাব দেওয়া সেটাও যে বিরাট অপরাধ তা তো নয়, যুগে যুগে হয়ে এসছে। কিন্তু সেটা যে অ্যাকসেপ্টেড হবেই, রিজেক্টেড হলেই এত রাগ, একেবারে মাথায় খুন চেপে যাবে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, এই প্রবণতা কিন্তু বাড়ছে। দেখুন, আগে কিছুই হতো না এমনটা নয়, আগেও হতো, কিন্তু এখন এই রিভেঞ্জের প্রবণতা অনেক বেশি বাড়ছে, বিশেষ করে 17, 18, 19, 20 এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে। কোন জায়গাটা চটি পড়ে আছে? কোথাও আইন শৃঙ্খলা নেই, এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী, পুলিশের কাজ তোলা আর তৃণমূলের হয়ে ভোট লুট করা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো একটা জিহাদি, তাকে ধরা গেল না যতক্ষণ সে তৃণমূলে ছিল। যখন তৃণমূল তাকে সাসপেন্ড করলো, তারপরে তাকে গ্রেপ্তার করলো। তার মানে তৃণমূল যদি করেন আর বিশেষ সম্প্রদায়ের যদি ভোটার হন, তাকে পুলিশ টাচ করতে পারবে না। তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হবে। দেখুন, এগুলো নিয়েও রাজনৈতিক চর্চা হয়, এটা ঠিকই, কিন্তু এটা আমরা বলতে বাধ্য হচ্ছি যে সাম্প্রতিক সময়ে রিলস দেখে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখে ওই যে খুনোখুনির খেলাগুলো হয়, মনস্তাত্ত্বিকরা বলেন, যারা মন নিয়ে চর্চা করেন তারা বলেন যে এখন যে তরুণ প্রজন্ম তাদের মধ্যে এর প্রভাব কিন্তু একটা পড়ছে, এবং কোথাও একটা ক্ষোভ, কোথাও একটা অদ্ভুত ধরনের বিকৃতি, এটা অল্প বয়সীদের, কাঁচা বয়স যাদের, তাদের বেশি গ্রাস করছে। যারা অসুস্থ মনস্ক মানুষ আছে, যারা অপরাধ মনস্ক আছে, সমাজ বিরোধী আছে, দুষ্কৃতী আছে, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। তারা ভয়মুক্ত হয়ে গেছে, কারোর আর ভয় নেই পুলিশকে দেখে। কারণ জানে, যদি আমার হাতে তৃণমূলের ঝান্ডা থাকে, আমি যে কোনো অপরাধী করি না কেন, পুলিশ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। প্রয়োজনে আমি তৃণমূলে থাকলে আরজি করের মতো আমাকে বাঁচানোর চেষ্টা করবে এবং সমস্ত প্রমাণ লোক করে দেবে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH